বেশ কয়েক বছর আগের ঘটনা, যেটির কথা আজও মনে পড়লে আয়ান্সের সারা গায়ের লোম দাঁড়িয়ে যায়। গভীর রাত, আয়ান্স ঘুমাচ্ছিল। হঠাৎ কেউ একজন আয়ান্সের বাড়ির দরজার সামনে তার নাম ধরে ডাকছে। আয়ান্স হঠাৎ চমকে গিয়ে বলল, কে? এত রাতে কে? আমি তনয়। আয়ান্স ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়ে তনয়ের কাছে যেয়ে বলল, কি হয়েছে তনয়? এত রাতে এখানে আসলি যে? আর তুই হাঁপাচ্ছিস কেন? তনয় কান্না কান্না স্বরে বলল, আমি ঠাকুমাকে রাতের খাওয়া দিতে গিয়ে দেখলাম আমাদের পছন্দের ঠাকুমা আমাদের মাঝে নেই। এই কথাটি শুনে আয়ান্সের মন খারাপ হয়ে গেল, কারণ রঞ্জনা ঠাকুমা তাদের খুবই পছন্দের মানুষ ছিল। ঠাকুমার নিজের বলতে কেউ ছিল না, নিজের জমির ফসল বিক্রি করে নিজের পেট চালাতেন। বেশ কিছু মাস আগে হঠাৎ করে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে যান আয়ান্স এবং তনয়। তারা দুজন সবসময় তার খেয়াল রাখত। দুপুরে আর সন্ধ্যায় যেয়ে তাকে খাবার দিয়ে আসত এবং লেখাপড়ার ফাঁকে ফাঁকে সময় বের করে তার সঙ্গে গিয়ে দেখা করত। সে রঞ্জনা ঠাকুমার মৃত্যুতে আয়ান্সের চোখ জলে ভরে গেল। তারা দুই বন্ধু এবং গ্রামবাসী মিলে রঞ্জনা ঠাকুমার বাড়িতে উপস্থিত হয়। গ্রামের সকলেই রঞ্জনা ঠাকুমাকে অনেক ভালোবাসত। কিছুক্ষণ পরে রঞ্জনা ঠাকুমার আত্মার শান্তি কামনা করে আয়ান্স, তনয়, রাহুল ও লক্ষ্মণ ওখান থেকে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাসটি ছিল বৈশাখ। হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়। আকাশে ঘন কালো মেঘ, অন্ধকারে চারিদিক ভালো মতো দেখাও যাচ্ছে না। তারা চার বন্ধু রঞ্জনা ঠাকুমার মৃতদেহ কাঁধে নিয়ে চলেছে। অনেকটা দূরে জঙ্গল থেকে ভেসে আসছে নেকড়ের বিকট চিৎকার চেঁচামেচির আওয়াজ। এভাবেই তারা যখন শ্মশানে উপস্থিত হয় তখন অর্ধরাত। শ্মশানে এসে রঞ্জনা ঠাকুমার নিথর দেহটি এক পাশে রাখল। আয়ান্স এবং তনয় রঞ্জনা ঠাকুমার দেহের পাশেই রইল, আর বাকি দুইজন গেল ডুমকে ডাকতে আর কাঠের ব্যবস্থা করতে। আয়ান্স এবং তনয় দাঁড়িয়ে আছে রঞ্জনা ঠাকুমার লাশের সামনে। ঠিক এমন সময় হঠাৎ আরও ঘন বৃষ্টিপাত শুরু হলো। আয়ান্স আর তনয় বৃষ্টি থেকে রক্ষা পেতে শ্মশানের পাশের একটি তেঁতুল গাছের নিচে যেয়ে দাঁড়ালো। ইচ্ছা না থাকা সত্ত্বেও রঞ্জনা ঠাকুমার লাশটি বৃষ্টির মধ্যে ফেলে রেখে আসতে হলো। ঘন বৃষ্টিতে আয়ান্স আর তনয় গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ আয়ান্স দেখল একটি কালো ছায়া রঞ্জনা ঠাকুমার দেহের পাশে দাঁড়িয়ে আছে। তনয় এই জিনিসটি দেখে আয়ান্সকে বলল, কিরে, এত বৃষ্টির মধ্যে তো সবার ফেরার কথা নয়, তাহলে রঞ্জনা ঠাকুমার লাশের পাশে ওটা কে রে? তারা দুজন বিষয়টি নিয়ে খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টিটা কমে যায়। তারা দুজন তাড়াতাড়ি রঞ্জনা ঠাকুমার কাছে যায়। আকাশ কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছিল ততক্ষণে। সেখানে যেয়ে তারা দেখে সামনে শুধু রঞ্জনা ঠাকুমার লাশটি রয়েছে, আর সেখানে কিছুই নেই। আয়ান্স তনয়কে বলল, কিরে, এখানে তো দেখছি কেউই নেই। আমরা দুজন নিশ্চয়ই চোখে হয়তো ভুল দেখেছি। ঠিক এমন সময় পিছনে ফিরেই তারা দেখে রঞ্জনা ঠাকুমা খাটিয়া থেকে উঠে দাঁড়িয়েছে। দেহটি রঞ্জনা ঠাকুমা হলেও তার চোখ দুটো পুরোপুরি সাদা, তার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে তাদের দিকে তাকিয়ে বিকটভাবে হেসে বলল, তোরা যে তেঁতুল গাছটির নিচে দাঁড়িয়ে আছিলি, আমি সেই তেঁতুল গাছটাতেই থাকতাম। যখনই দেখলাম এই লাশের পাশে কেউই নেই, তখনই আমি এই লাশটার দেহের ভেতরে প্রবেশ করি। বেশ কয়েক বছর ধরে একটা দেহ খুঁজছিলাম, অবশেষে আজ পেলাম। এখন থেকে এই দেহ শুধু আমার। এসব শুনে তনয় জ্ঞান হারালো। আয়ান্সও কিছুই বুঝতে পারছে না এসব কি শুনছে সে। কিছুক্ষণ পর রঞ্জনা ঠাকুমার দেহটি সেখান থেকে হেঁটে জঙ্গলের সঙ্গে মিলিয়ে যায়। বাকি সবাই এসে তনয়কে ডেকে তোলে, আর পাথরের মতো থাকা আয়ান্সকে ধাক্কা দিতেই সে যেন এ জগতে ফিরে আসে। এরপর আয়ান্স একটু আগে এখানে যা ঘটেছে সব লক্ষ্মণ ও রাহুলকে খুলে বলে। আয়ান্স বলল,
রঞ্জনা ঠাকুমার দেহে এক অশুভ আত্মা প্রবেশ করেছে। সকলে আয়ান্সের কথা শুনে খুবই অবাক হলো। তারা পুরো ঘটনা শুনে বলল, চলো এখনই শ্মশান থেকে চলে যেতে হবে। পরদিন আয়ান্স, তনয়, রাহুল, লক্ষ্মণ সহ আরও অনেকে শ্মশানে আসে, কিন্তু কেউই কোনো স্থানে রঞ্জনা ঠাকুমার দেহটি খুঁজে পায় না। আয়ান্স একবার তেঁতুল গাছের দিকে তাকায়, কিন্তু সেখানে তো কেউই নেই। সকলে বাড়িতে চলে যায়। আয়ান্স খুবই চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তনয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেল। কিরে তনয়, বাড়িতে আছিস? হ্যাঁ, দরজা খোলা আছে, ভিতরে আয়। কেমন আছিস? ভালো, তুই কেমন? ভালোই আছি। তুই তো জানিস রঞ্জনা ঠাকুমার দেহটি এখনো পাওয়া যায়নি। বল তো কি করা যায়? কি করলে তার দেহটি খুঁজে পেতে পারি আমরা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না রে। কিন্তু কি? কিন্তু শুনেছি যে পাশের গ্রামে একটি খুবই নামকরা তান্ত্রিক থাকেন। তার কাছে গেলে হয়তো আমরা রঞ্জনা ঠাকুমার দেহটি খুঁজে পেতে পারি। তার কাছে গেলে কি আমরা রঞ্জনা ঠাকুমার দেহ উদ্ধার করতে পারবো? হয়তো পারবো, একবার না হয় চেষ্টা করেই দেখি। আচ্ছা ঠিক আছে, চল। তারা দুজন হেঁটে পাশের গ্রামের তান্ত্রিকের কাছে গেল। তারা যখন তান্ত্রিকের কাছে যাচ্ছিল তখনই কেমন যেন দমকা হাওয়া বইতে লাগলো। নমস্কার তান্ত্রিক বাবা। নমস্কার, কেমন আছেন তান্ত্রিক বাবা? ভালো আছি। তো বলো, তোমাদের সমস্যা কি? হঠাৎ আজ আমার কাছে আসলে যে? কাল গভীর রাতে আমাদের ঠাকুমা মৃত্যুবরণ করেন। আমরা সকলে তার আত্মার শান্তির কামনার জন্য শ্মশানে যাই। তার খাটিয়া শ্মশানে রাখতে হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়। আমরা দুজন তেঁতুল গাছের নিচে আশ্রয় নিই। কিছুক্ষণ পর তার লাশ উঠে দাঁড়ায় এবং জানায় সে নাকি তেঁতুল গাছে থাকে আর সে একটা দেহের খোঁজ করছিল, আর সে এখন দেহ পেয়ে গিয়েছে। এরপর যেন কোথায় সে মিলিয়ে যায়। বুঝতে পেরেছি। কাল রাতে তোমরা দুজন সেই শ্মশানের পাশে তেঁতুল গাছতলায় ছাগলের রক্ত বা গঙ্গা জল নিয়ে হাজির হইও। আমি সেখানে থাকব। আচ্ছা ঠিক আছে বাবা। এরপরে আয়ান্স এবং তনয় নিজ নিজ বাসায় ফিরে যায়। পরদিন রাতে তান্ত্রিকের কথা মতো তারা ছাগলের রক্ত এবং গঙ্গা জল নিয়ে সেখানে হাজির হয়। তারা সেখানে যেয়ে দেখে তান্ত্রিকের চারিদিকে গোল দাগ টানা। এই যে বাবা, ছাগলের রক্তটা। আর বাবা এই যে গঙ্গা জলটা। তান্ত্রিক বাবা তন্ত্রমন্ত্র পড়া শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে রঞ্জনা ঠাকুমার দেহটি সেখানে হাজির হয়। তুই কেন এর দেহ দখল করেছিস? অনেক দিন ধরে একটা দেহ খুঁজছিলাম, কারণ দেহ ছাড়া আমি কিছুই করতে পারছিলাম না। কোনো মানুষের রক্ত পান করতেও পারছিলাম না। তাই অনেক দিন পর শ্মশানে লাশটির পাশে কাউকে না দেখে আমি এই দেহটিতে প্রবেশ করি। এখন থেকে এই দেহটি শুধুই আমার। না, তোকে এই দেহ ছাড়তেই হবে, আর তোকে এই গ্রামও ছাড়তে হবে। না, আমি কোনো মতেই এই দেহ ছাড়ব না। তান্ত্রিক তার পাশে থাকা পবিত্র জল দিয়ে রঞ্জনার সারা গায়ে ছিটিয়ে দেয়। পেতনিটি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে এবং তারপর রঞ্জনার দেহ ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে তনয় এবং আয়ান্স কাঠের ব্যবস্থা করে রঞ্জনার অন্তিম সংস্কারের কাজ শেষ করে। অবশেষে রঞ্জনার দেহটি মুক্তি পেল। তারা অন্তিম সংস্কারের কাজ শেষ করে নিজ নিজ বাড়ি চলে যায়।